জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ, ছাত্র জনতা দ্রোহের আগুনে ২৪-এর এই দিনে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের, পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী শেখ হাসিনা। দুঃসহ স্মৃতি আর যন্ত্রণা নিয়ে দিন কাটছে জুলাই আহতদের, এখনো অপূর্ণ চিকিৎসা, অনুদানের পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থানের আশা। জুলাই হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো যায়নি ২ বছরেও, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে রায় কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফিরেছে গণতন্ত্র, বন্ধ হয়েছে গুম-খুন, ঐক্যবদ্ধ আন্দোলনের সরকার পতন ঘটালেও ২ বছরের ব্যবধানে দলগুলোর মধ্যে বিভাজন। এবং টাকা দিলেই মিলছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা, রাজশাহীতে মেম্বার ও চেয়ারম্যানদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ, বঞ্চিত প্রকৃত ভাতাভোগীরা। দেখছিলেন শিরোনাম, ভোরের সময় সঙ্গে আছে এরিন আয়াত। অগ্নিগর্ভ জুলাইয়ের ৩৬তম দিন, ২৪-এর ৫ আগস্ট। চলছিল জরুরি অবস্থা, সকাল থেকে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে জেগে ওঠে ছাত্র জনতা। রাজধানীর প্রবেশ পথগুলো সহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা ভেঙে ফেলে ছাত্র জনতা। সংঘর্ষে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সব কিছু উপেক্ষা করে গণভবন অভিমুখে জনতার ঢল নামে। দুপুর নাগাদ খবর আসতে ভারতেই পালিয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার দ্রোহের আগুনে ২৪-এর এই দিনে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের। সেদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটগুলোর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল তা জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ২০২৪ সালের উত্তাল জুলাইয়ের মাঝামাঝি সময়ে ছাত্র আন্দোলনের অন্যতম হটস্পটে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এর চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্টে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং অন্যান্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটলেও ব্যতিক্রম ঘটে শুধুমাত্র যাত্রাবাড়ি এলাকায়। যাত্রাবাড়ি থানার সামনে সাধারণ মানুষ অবস্থান নিলে পুলিশ নির্বিচারে কিন্তু গুলিবর্ষণ করে এবং ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে থাকে। ৫ আগস্টে যাত্রাবাড়ির এই ছিল খবর। এখন আমরা চলে যাব উত্তাল জুলাইয়ে রাজধানীর উত্তরার খবর জানতে সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছে। ২৪ সালের ৫ আগস্ট উত্তরের বিএনএস সেন্টারের সামনের এই ফুট ওভারব্রিজটি ছিল স্বৈরাচার এবং জনতার মাঝখানের সীমানা। ৫টির মতো কাঁটাতারের বেড়া ছিল, বেশ কয়েকটি তল্লাশি চৌকি ছিল, সেনাবাহিনীর ৩ স্তরের নিরাপত্তা বলয় ছিল, সঙ্গে ছিল সাজোয়া যান এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক। বিপরীত পাশে উত্তরা রাজুক মডেল কলেজ, বিএনএস সেন্টারের গলি, মাস্কট প্লাজা, উত্তরা হাউস বিল্ডিং, আবদুল্লাপুর টঙ্গী এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হয়েছিল। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল এবং ঢাকায় প্রবেশের চেষ্টা করছিল। তখন তাদের উত্তেজনা প্রশমনে সেনাবাহিনীর তরফ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আর যখন গুলি ছোড়া হয় তখন সাধারণ জনতা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে এবং তারা সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সেনাবাহিনী এবং ছাত্র জনতা একেবারে মুখোমুখি হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। ১৪৪ ধারা ভেঙে, জরুরি অবস্থা ভেঙে তারা ঢাকায় প্রবেশ করে এবং গণভবন অভিমুখে রওনা হয় লক্ষ লক্ষ ছাত্র জনতা। এই ৫ আগস্ট সকালের দিকে সাভার এবং গাবতলী এলাকার পরিস্থিতিটা আসলে কেমন ছিল সেই ব্যাপারে বলছেন সহকর্মী আলতাফ হুসাইন। জুলাই জুড়েই সাভার, আশুলিয়া ও গাবতলী এলাকা ছিল আন্দোলনের অন্যতম উত্তপ্ত জনপদ। সড়ক অবরোধ, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও হতাহতের খবর নিয়মিত উঠে আসে গণমাধ্যমে। আশুলিয়ার বাইপাইল ও থানার আশপাশের এলাকায় আন্দোলনকারীদের উপর ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে কয়েকটি মরদেহ একটি ভ্যানে স্তূপ করে আগুনে পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। আন্দোলনকারীরা একের পর এক প্রতিবন্ধকতা অতিক্রম করে রাজধানীতে প্রবেশ করেন। এরই মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়েন ছাত্র জনতা। এ ছিল আমার কাছে সাভার ও গাবতলী এলাকার জুলাই আন্দোলনের চিত্র। উত্তাল জুলাইয়ের আরও গল্প জানতে আমরা চলে যাচ্ছি মিরপুরে সহকর্মী রাইদুল ইসলাম শুভর কাছে। ২০২৪-এর আজকের এই দিনটিতে এই সকালে যখন সারা দেশ থেকে মানুষ ঢাকা মুখে প্রবেশ করতে চেয়েছিল তখন কিন্তু আটকে দিয়েছিল সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন কাঁটাতারের ব্যারিকেড দিয়ে। ঠিক
রাজধানীর মিরপুরের বাসিন্দারাও বা ছাত্র জনতারাও কিন্তু অগ্রসর হতে চেয়েছিল সেই গণভবনের দিকে, কিন্তু সেই ব্যারিকেডের মুখে পড়ে তাদেরও কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল। সে সময় সেই দিনকার যেই সাবেক সেনা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 10, 11, 12 এবং পল্লবীর সেই ছাত্র জনতা এবং লাখো স্রোত সেই গণভবনের দিকে কিন্তু ঢল নেমেছিল। এখন শুনবো একটু সেই দিন শহীদ মিনার এলাকায় কি ঘটেছিল, সেই দিনকার ইতিহাসের সাক্ষী তুলে ধরছেন আমাদের সহকর্মী মনির হোসাইন। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার জন্য সারা দেশের মতো এই চানখারপুলেও নেমেছিল ছাত্র জনতা, কিন্তু সারা দিন চলে দফায় দফায় সংঘর্ষ। আন্দোলনকারীদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, এমনকি জীবননাশী বুলেট। যেই বুলেটে শহীদ আনাস সহ এই চানখারপুল এলাকায় শহীদ হয়েছেন আরও 5 জন। 5 আগস্ট সেই আন্দোলনের মূল যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের অন্যতম হটস্পট হয়ে ওঠে চানখারপুল শহীদ মিনার এলাকা। সেদিন মোহাম্মদপুর এলাকায়ও পরিণত হয় রণক্ষেত্রে, সেই খবর জানাবেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ভোর থেকেই সারা দেশ জুড়ে কার্যকর ছিল কারফিউ, কিন্তু সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলাতে থাকে। শুরুতে বছিলা সড়কের দিকে ছোট ছোট দল হয়ে মানুষ আসতে থাকেন। ধীরে ধীরে সেই উপস্থিতি বেড়িবাঁধ সংলগ্ন সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। দুপুরের পর সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে পুরো মোহাম্মদপুর এলাকার চিত্র পাল্টে যায়। সড়কে মানুষের উপস্থিতিও বেড়ে যায়। গণভবনের দিকে অগ্রসর হন সাধারণ মানুষ। 5ই আগস্টের এই দিনটি মোহাম্মদপুর মানুষের স্মৃতিতে এখনও স্পষ্ট। আপনারা এতক্ষণ শুনছিলেন এই দিনে মোহাম্মদপুর এলাকায় কি ঘটেছিল, একই দিনে শাহবাগে কি ঘটেছিল সেই খবর জানবো আমার সহকর্মী নাজমুস সালির কাছে। রক্তক্ষয়ী জুলাইয়ের 36 তারিখ ভোর থেকেই পুরো শাহবাগ অঞ্চল ছিল একেবারে থমথমে। তবে যারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার জন্য শাহবাগের বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছিল, তারা ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপনে বিভিন্নভাবে এই রাজপথে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়ে আটকে দেয় বিভিন্ন অলিগলির মধ্যেই। বিপুল সংখ্যক মানুষ নেমে আসে শাহবাগে। তখন তারা এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে শাহবাগ থেকে রওনা দেয় গণভবন এবং সংসদ ভবনের এলাকার দিকে। সেই সময় 5 তারিখ দুপুর নাগাদ সংসদ ভবনে দখল নেয় ছাত্র জনতা। চূড়ান্তভাবে পতন হয় 17 বছর জেকে থাকা ফ্যাসিবাদের। এই মুহূর্তে সহকর্মী হাসান ওয়ালি অবস্থান করছেন গণভবন এলাকায়। তিনি জানাবেন 5 আগস্ট কি ঘটেছিল সেখানে। আমরা এখন চলে যাব হাসান ওয়ালির কাছে। 24শে 5 আগস্ট দুপুরের পর থেকেই শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ছাত্র জনতা আসতে শুরু করেন এই গণভবন অভিমুখে। আর সেদিন এই জায়গার দৃশ্যের কথা যদি বলি, গণভবনের ভেতরে বাইরে পাশে সংসদ ভবন পুরো জায়গা জুড়ে কিন্তু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। গণভবনের প্রতিটি পরতে পরতে তার দৃশ্য দেখা যায়, তার প্রমাণ দেখা যায়। হামলা ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে, কারণ মানুষ দীর্ঘ 17 বছর খুন গুম নির্যাতন সব কিছুর নির্দেশ আসতো লাল দেয়ালের এই গণভবন থেকে। ফলে সেই জায়গার প্রতি মানুষের যে ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ কিন্তু স্বাভাবিকভাবে 5 আগস্ট ঘটেছে। এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে একই সঙ্গে স্বৈরশাসকের বিদায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আনন্দ, যে উৎসব, যে উত্তেজনা, যেই উৎসাহ কাজ করেছে অর্থাৎ বিজয়, সেটিরও উদযাপনও কিন্তু মানুষ করেছে। সব জায়গায় কিন্তু আসলে একটি নতুন দিনের সূচনা হয়, একটি নতুন দৃশ্যের অবতারণ হয় এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন যুগে প্রবেশ করে। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের ভাষণ। 6 আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর একের পর এক বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ। 8 আগস্ট শপথ নেয় নতুন সরকার, শুরু হয় নতুন অধ্যায়। মাত্র কয়েক দিনে বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। জুলাই আন্দোলনে গণভবনের রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ মুহূর্তেও যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন
শেখ হাসিনা। 5 আগস্ট সকালে গণভবনে প্রভাবশালী কয়েক মন্ত্রী ও শীর্ষ নেতা সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তিনি, যেখানে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন সামরিক কর্মকর্তারা। ক্ষমতা ছাড়ার আগে 2 ঘন্টা কতটা শ্বাসরুদ্ধকর ছিল সেই খবর জানাচ্ছেন বুলবুল রেজা। ক্ষমতা ছাড়ার আগে গণভবনে কাটানো শেখ হাসিনার শেষ 2 ঘন্টা কতটা শ্বাসরুদ্ধকর ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা এক নথিতে উঠে এসেছে সেই চিত্র। প্রতিবেদনে বলা হয়, রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ মুহূর্তেও যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা। 5 আগস্ট 2024 সকাল 9টা থেকে 10টা গণভবনে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতাসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? তখন চৌধুরী মামুন বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না। অস্ত্র, গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। ওই বৈঠকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। বৈঠকের এক পর্যায়ে রেগে গিয়ে শেখ হাসিনা বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান। ওই কক্ষে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে তাকে পদত্যাগ করতে আবারও অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ছাত্রদের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন ছোট বোন শেখ রেহানাও। এক পর্যায়ে বড় বোনের পা জড়িয়ে ধরেন। তাতেও পদত্যাগে রাজি না হলে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন সামরিক কর্মকর্তারা। জয়কে সামরিক কর্মকর্তারা বলেন, প্রাণে বাঁচতে হলে পদত্যাগ করা ছাড়া উপায় নেই, সময় গুরুত্বপূর্ণ, আর এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন জয়। তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা পোষণ করেছিলেন, তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা প্রকাশ করেন। গণভবন অভিমুখে তখন আসছিল লাখ লাখ ছাত্র জনতার মিছিল। এজন্য দ্রুত গুছিয়ে নিতে শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়। বেলা 11টায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় বেলা 2টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কিছুক্ষণ পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বিকেল 4টায় সেনা সদরে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 2 বছর আগে রাজপথে রক্ত ঝরিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে হাজারো তরুণ। তাদের মধ্যে সরকারি হিসেবে আহত হয়েছেন 13,000। তবে নানা সংস্থার হিসেবে এই সংখ্যা ছাড়িয়েছে 20,000। তাদের একজন শরীয়তপুরের মোহাম্মদ মুবিন। পুলিশের ছোড়া 200টিরও অধিক ছররাগুলি তার মুখমণ্ডল এবং 2 চোখে বিদ্ধ হয়ে কেড়ে নিয়েছে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি। মুবিনের মতো অনেকেই পায়ে গুলি, চোখে স্প্লিন্টার এবং হুইল চেয়ারে বন্দি জীবন কাটাচ্ছেন। সময় পেরিয়েছে, পাল্টেছে সরকার, পাল্টেছে বাস্তবতা। সরকারও ক্যাটাগরি বিবেচনায় দিচ্ছে মাসিক অনুদান। তাতে এসব আহত যোদ্ধাদের জীবনে কতটা বদল এসেছে, রক্তের আকাঙ্ক্ষাই বা কতটা পূরণ হলো? বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। জুলাইয়ের উত্তাল দিনগুলোর এক সাহসী যোদ্ধা মোহাম্মদ মুবিন। শরীয়তপুরের এই কিশোর 2024-এর 18 জুলাই ঢাকার উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ছাত্র জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের ছোড়া 200টিরও অধিক ছড়াগুলি তার মুখমণ্ডল ও চোখ মুখে বিদ্ধ হয়। 2 চোখের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি প্রায় সম্পূর্ণ হারিয়ে মাকে তৃতীয় চোখ হিসেবে ব্যবহার করে কোনোভাবে কাটছে জীবন। 18 জুলাই সকাল 11:30। জুলাই অভ্যুত্থানের 2 বছর হলো, কিন্তু মুবিন এখনো লড়ছেন। তবে এবার শত্রুর বিরুদ্ধে নয়, জীবিকার সঙ্গে, চিকিৎসার সঙ্গে আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। আমার দেখার খুবই ইচ্ছা যে অনেকে আহত হয়েছে, কিন্তু তারা দুনিয়াটা দেখতে পাচ্ছে। এখন বাংলাদেশে কি অবস্থা চলতেছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি আর কি। যাত্রাবাড়ির শনি রাকড়ার বাসিন্দা জুলাইয়ের আরেক সৈনিক সজীবের জীবনও কাটছে অনিশ্চয়তায়। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলি কেড়ে নিয়েছে এক চোখ, অপর চোখেও ঝাপসা দেখেন। মাথায় গুলি থাকায় যন্ত্রণায় মাঝে মধ্যেই নিজের নিয়ন্ত্রণ হারান।
স্ত্রী, 2 সন্তান আর বাবা মা সবই তার কাঁধে। কাজ করার ক্ষমতা নেই, সরকারি অনুদানে চলছে কোনো রকম। তবে স্থায়ী কোনো ব্যবস্থা না হলে কি হবে তা ভাবতেই টিকে থাকা আলোটুকু অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। চিলিক দিয়ে দিয়ে ব্যথা করে তো সেজন্য অনেক বিরক্ত লাগে আর অনেক খারাপ লাগে। অন্য জায়গায় কাজ কামে যদি যাই দেখা যায় এক চোখে দেখি না। আমি যে কাজটা করতাম এটা হলো নিকেলের সিটি গোল্ডের যে কালার করে সিটের যে কাজ, ওইটা তো এক চোখে সম্ভব না। মা বাপ নিয়ে জানি আমি থাকার মতন একটা ব্যবস্থা আমার হয় জানি, আমি তো এখন আর বেশি কিছু করতে পারবো না। এমন হাজারো গল্প জুলাইয়ের আহতদের। কেউ এক পা হারিয়ে আর কাজে ফিরতে পারেননি, হাত হারিয়ে লেখাপড়ার ইতি ঘটেছে। চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রত্যাশা এখনো অনেকের অপূর্ণ। কাজ করতে পারি না, সংসারে কোনো করতে পারি না, হাল ধরতে পারি না, মানুষের কাছে বোঝা হয়ে থাকে আর কি। আমরা চাইছিলাম সকলে মিলেমিশে দেশটা পরিচালনা করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, সকলে মিলেমিশে থাকবে, প্রত্যেকটা রাজনীতি মিলেমিশে থাকবে। আমরা এরকম দেশ চাইছিলাম আর কি। ডান হাতে কলম ধরতে পারি না, পড়ালেখা থেকে একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি। তাদের ত্যাগ যেন কেবল ইতিহাসের পাতায় নয়, রাষ্ট্রের দায়িত্ব সমানভাবে স্থান পায়, সেই প্রত্যাশা জুলাই আহতদের। 2 বছর আগে অকুতোভয় এই মানুষগুলো রাজপথে নেমেছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন পূরণে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত, কেউ পা, কেউ তার স্বাভাবিক জীবন। ইতিহাস তাদের স্মরণ করবে, এটা যেমন প্রত্যাশা তেমনি তাদের প্রশ্ন। শুধু কি স্মৃতিচারণে মনে রাখা হবে, নাকি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিশ্চিত করা হবে সুচিকিৎসা, পুনর্বাসন, মর্যাদাপূর্ণ জীবন? শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি 2 বছরেও। প্রসিকিউশন বলছে বিচার শেষ করে রায় দেয়া ট্রাইব্যুনালের দায়িত্ব। তবে বিদেশে পলাতক দণ্ডিতদের প্রত্যর্পণ নির্ভর করে সরকারের ওপর। এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। গণ অভ্যুত্থানের মুখে 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটে গেছে 2 বছর। বারবার চেষ্টার পরও এখনও ফেরানো যায়নি জুলাই হত্যাযজ্ঞের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে। জুলাই মানবতা বিরোধী অপরাধের 6 মামলায় এ পর্যন্ত 61 জনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডিত 41 জনই পলাতক। শেখ হাসিনা সহ দণ্ডিত পলাতকদের রায় কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা সহ বিদেশে পলাতক থাকা দণ্ডিতদের দেশে ফেরানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠিও দিয়েছে সরকার। রায়ে বলা থাকে যে রায়টা কার্যকর হবে যখন তিনি গ্রেফতার হবেন, অথবা যখন তিনি আসবেন বা তাকে ধৃত করার পর থেকে রায় কার্যকর হয়। এর আগে তো রায় কার্যকর করার কোনো সুযোগ থাকে না। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে তার সাজা হওয়ার পরে ট্রাইব্যুনালের কিন্তু আর কোনো কার্যক্রম আর থাকে না। এই রায়টা বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য সেটা সরকারের দায়িত্ব। এবং আমাদের জানা মতে সরকার ইতিমধ্যে তাকে প্রত্যার্পণ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং সেখানে 2 দেশের মধ্যে কি প্রক্রিয়ায় আনবেন বা কতটুকু অগ্রগতি হয়েছে এটি আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। তাকে তো আটক করা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরে মানুষ ফেরত পেয়েছে ভোটাধিকার। বন্ধ হয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সে সঙ্গে আগামীতে দেশের যেসব সংকট রয়েছে সেগুলো মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে বলছেন বিশ্লেষকরা। আর শহীদ পরিবারের প্রত্যাশা, জুলাই হত্যাকাণ্ডের ন্যায় বিচারও দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত হবে। 2024 সালে জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যখন নির্বিচারে ছাত্রদের হত্যা করা হচ্ছিল, তখন রাজপথে নেমে আসে সর্বস্তরের মানুষ। 15.5 বছরের শাসন আমলের গুম, বিচার বহির্ভূত হত্যা, ভোটাধিকার হরণের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটে ক্ষোভের। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। অবশেষে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। জাতিসংঘের হিসেবে 1400-র বেশি শহীদের আত্মত্যাগের বিনিময়ে শুরু হয় গণতন্ত্রের পথে নতুন যাত্রা।
গণ অভ্যুত্থানের 2 বছর পার হলো। জুলাই যোদ্ধারা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী দেশে অনেক পরিবর্তন হয়েছে। মানুষ বাক স্বাধীনতা ফেরত পেয়েছে, গুম বন্ধ হয়েছে। এখন জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে সরকার আন্তরিক হবে এমনটাই প্রত্যাশা তাদের। জুলাই সনদটা বাস্তবায়ন করলেই ম্যাক্সিমাম প্রত্যাশাগুলো আসলে পূর্ণতা পাবে। আমাদের যে নতুন সরকার আছেন পূরণ করে দিবে না, আমি এটা আশাবাদী। জুলাই শহীদ পরিবার বলছে, জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের গতি অনেক কম। এসব বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে হবে। কিভাবে লোক বাড়ালে, কিভাবে কোথায় কাকে সাপোর্ট দিলে এই মামলাগুলো, এই তদন্তগুলো যত দ্রুত হবে ততই আমাদের জন্য একটা শান্তির জায়গা। শ্রেণী বৈষম্যহীন একটি দেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে অকাতরে রক্ত দিয়ে গেছেন অজস্র মানুষ। শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন দিতে হলে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে, মানুষের রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। তবে দলগুলোকে সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, আমি জুলাইকে অলমোস্ট মানে সব কাজ যে আমরা একদিন অর্জন করতে পারবো এটা তো সম্ভব না, কিন্তু আমি মনে করি অন্যান্য গণঅভ্যুত্থান তুলনায় আমরা কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ে অনেক কিছু অর্জন করে ফেলেছি। পৃথিবীর অন্যান্য দেশে বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরে যে বিশৃঙ্খলা তৈরি হয় সেই তুলনায় বাংলাদেশে কমই হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ধীরে ধীরে যেসব সংকট আছে সেগুলো কেটে যাবে এমনটাই প্রত্যাশা তাদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানে 2 বছরের মাথায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বেড়েছে দূরত্ব এবং অনাস্থা। 24-এ ঐক্যবদ্ধ লড়াই করা রাজনৈতিক দলগুলো মতাদর্শিক পার্থক্যের জায়গায় আবারও পরস্পর বিরোধী অবস্থানে চলে গেছে। বিষয়টি স্বীকার করেছে প্রধান 3টি রাজনৈতিক দলই। তবে এই দূরত্ব আর বিভাজনের জন্য সরাসরি বিএনপিকে দায়ী করছে জামায়াত। আর মতাদর্শিক এবং ক্ষমতার প্রশ্নে বিভেদকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে স্বাভাবিক সমালোচনাকে স্বাগত জানিয়ে বিএনপি বলছে, জবরদস্ত আচরণে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা নষ্ট হবে, পরাজিত শক্তিকে ফিরে আসার সুযোগ তৈরি হবে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। নেতার কথা বলছেন বাইরে 5 বছর করতে দেব না, এটা মানে কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। জামাত ইসলামী শত্রুবাদ জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে। আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। অথচ এমন বিভক্তি ছিল না বছর 2 আগেও। 2024-এর জুলাই আগস্টের 36 দিনে ছাত্রদের শুরু করা আন্দোলনে শ্রমিক জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনা সরকার পতনে ঐক্যবদ্ধ ছিল তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ পতনের পর থেকে নরম সুরে একে অন্যের বিরোধিতা বর্তমানে বেশ উচ্চস্বরে ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণ জানতে চাইলে জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, নির্বাচনের পরে জুলাই সনদ গণভোট ইস্যুতে ইউটার্ন নেয়ায় তৈরি হয়েছে জটিলতা, আর এই জটিলতার জন্য বিএনপিকেই দায়ী করছে জামায়াত। জাতির কাছে যে কমিটমেন্টটা ছিল সবাই মিলে, ভোট, জুলাই সনদের উপর গণভোট, এই জায়গায় ইলেকশন আগ পর্যন্ত আমরা এক জায়গায় ছিলাম, কিন্তু ইলেকশনের পরে ইউটার্ন নেওয়ার কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়ে গেছে। ক্রাইসিসটা বিএনপি তৈরি করেছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে রাজপথে আমাকে আসতে হবে, তো স্বাভাবিকভাবে এখানে দূরত্ব তো তৈরি হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি মনে করে, রাষ্ট্রের কল্যাণে আদর্শ কোনো ধারণাই উপস্থাপন করতে পারেনি কোনো দল, আর তাই বর্তমান বিভেদ অতি স্বাভাবিক। রাষ্ট্রের কল্যাণের প্রশ্নে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কেউই আইডিয়াল সিচুয়েশন তৈরির একটা প্রস্তাবনা নিয়ে এখন পর্যন্ত হাজির হতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এক তো ক্ষমতাকে কেন্দ্র করে, আরেক হচ্ছে মতাদর্শিক। বিভেদের সুযোগে তারা এখানে একটা নেগোসিয়েশনের পার্ট হতে যাচ্ছে, থার্ড পার্টির মতো করে আর কি। তবে ক্ষমতাসীন বিএনপি মনে করে, সরকার ও বিরোধী দলের বিভাজন থাকতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। সরকারের নীতি বাস্তবায়ন নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা মাত্রা অতিক্রম করা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য দলটির। এই যে বিভাজন, গণতন্ত্রে কেউ সরকার চালাবেন, কেউ সরকারের বাইরে থেকে সমালোচনা করবেন, নানা কর্মসূচিও করবেন, কিন্তু এটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে জিনিসটা হতে থাকবে। যদি জোর জবরদস্তি করে তাল গাছটাই আমার এই নীতি নিয়ে যদি কাজ করতে যায়, তাহলে
গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে, পরাজিত শক্তি নানা কায়দায় ফিরে আসার চেষ্টা করবে। বিএনপির দাবি, বিরোধী রাজনীতিকরা অশ্রাব্য ভাষায় ব্যক্তি আক্রমণ করলেও সহনশীলতার সর্বোচ্চ মাত্রা প্রদর্শন করছে সরকার। মতাদর্শের পথগুলো হতে পারে ভিন্ন, কিন্তু দেশ ও জনগণের কল্যাণ কামনায় আলাদা মতের রাজনীতি যে এক বিন্দুতে পৌঁছাতে পারে 24 জুলাই আগস্ট সেই প্রমাণ দিয়েছে। আর তাই মাঠের বিভেদের ঊর্ধ্বে রাষ্ট্র ও নাগরিকের স্বার্থ রক্ষায় সেই ঐক্যের উদাহরণকে সামনে রেখে আগামীর সমাজ বিনির্মাণের কথা বলছেন রাজনীতিবিদরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মরণে শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ একটি বীরের জাতি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছি এবং সেটিরই প্রতিধ্বনি আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটি ছাত্র জনতার কণ্ঠস্বরে আবারও ভেসে এসেছিল। অন্যায়ের প্রতিবাদে তারা রাজপথে সকল ভয়ভীতি উপেক্ষা করে তাজা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। তো আমরা সেই প্রজন্ম বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা কাজ করে যাব এবং সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি যে দেশকে অস্থিতিশীল করে একটি রাজনৈতিক এবং সরাসরি মানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয় তাহলে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা রাজপথে রয়েছি, রাজপথে থাকব। জনগণকে সাথে নিয়েই আমরা সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব। আমার কাছে মনে হচ্ছে এই যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের সাথে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগসূত্র হয়েছে কিনা, কোনো ধরনের যোগাযোগের মাধ্যমে তারা একসাথে এই কাজটি করছে কিনা। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। সর্বোপরি আবারও গভীর শ্রদ্ধা ভরে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। জুলাই শহীদ স্মরণে শাহবাগ মোড়ে কথা বলছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। একদিকে দেশের ইতিহাসের সেরা সাংবাদিকতা, অনন্য সাহসী অবস্থান, বিপরীতে সবচেয়ে বিতর্কিত ভূমিকা। জুলাই অভ্যুত্থানে দুই বিপরীতমুখী ভূমিকাতেই দেখা গেছে দেশের বিভিন্ন গণমাধ্যমকে। জুলাইয়ে সাহসিকতার উদাহরণ শহীদ 5 সাংবাদিক আর আহত অসংখ্য গণমাধ্যম কর্মী। আবার সেই গণমাধ্যমেই ধামাচাপা দিয়েছে অনেক সত্যকে। বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রীয় চাপের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশের নানা অন্যায় সুবিধা গ্রহণ, নৈতিকতার অভাব বিপথে নিয়ে যায় গণমাধ্যমকে। রণক্ষেত্রের অবস্থা হচ্ছে এখনো বিষয়টা অনেকটা তাই। দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন। দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এক দফা দাবি আদায়ে তারা এখন পর্যন্ত তাদের সোচ্চার অবস্থান। সমাজের দর্পণ গণমাধ্যম, আর এই গণমাধ্যমকেই কখনো কখনো দাঁড়াতে হয় আতশ কাছের তলে গণমানুষের কাঠগড়াই। তাই তো বারবার আলোচনায় আসে জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোই গণমাধ্যমের ভূমিকা। কোথাও মানুষের জমায়েত, কোথাও বিক্ষোভ, কোথাও সংঘাত সংঘর্ষ, চরম প্রতিকূলতা আর ঝুঁকি নিয়ে সেসব খবর তুলে ধরেছেন মাঠের গণমাধ্যম কর্মীরা। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমও ফলাও করে প্রচার করেছে সব ঘটনা প্রবাহ। তবে মাঠের সাহসিকতার বিপরীতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের বিতর্কিত ভূমিকাও কম নয়। ঢাকার মূলধারার গণমাধ্যমের বড় একটি অংশের বিরুদ্ধে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে না ধরার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে কিভাবে বিচার হবে সে সময়ের সাংবাদিকতা? জুলাইয়ে আমরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জার্নালিজম দেখেছি, আবার সর্বনিকৃষ্ট জার্নালিজম দেখেছি। বেস্ট অফ জার্নালিজম ইয়াং ছেলে মেয়েরা করেছেন, মাল্টিমিডিয়া রিপোর্টার করেছেন, মোজো জার্নালিস্টরা করেছেন। তারা জীবনের তোয়াক্কা করেন নাই, না করে ওনারা মাঠে নেমেছেন। নেমে একের পর এক
যতগুলো খুন ছিল ওগুলো খুনগুলো ওনারা দিয়েছেন, যতগুলো পুলিশ যেভাবে খুন করছে, বিজিবি গুলি করতেছে, অন্যান্য সিকিউরিটি ফোর্সগুলো সবগুলো ওনারা ডকুমেন্ট করেছেন। আর বাজে সর্বনিকৃষ্ট জার্নালিজম হচ্ছে যে অনেক টিভিতে সো কল সিনিয়র জার্নালিস্ট ছিলেন, তারা চেয়েছেন যে কিভাবে এই নিউজগুলোকে ধামাচাপা দিতে। তাদের কাছে বিটিভিতে একটা মেট্রো রেলের একটা বড় জিনিস, মানুষ মারা যাচ্ছে, ইয়াং ছেলে মেয়ে মারা যাচ্ছে, তাদের কাছে এটা বড় কিছু ছিল না। মাঠের সাংবাদিকতায় সাহসিকতার দৃষ্টান্ত শহীদ তাহির জামান প্রিয়, হাসান মেহেদীরা প্রাণ হারানোর পরও কেন প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারল না দেশের গণমাধ্যম? দুর্বলতা, ব্যর্থতা কিংবা ঘাটতি ছিল ঠিক কোথায়? লোভ লালসার ঊর্ধ্বে উঠতে পারেনি আমাদের সম্পাদকরা। তারা অর্থবিত্তের মালিক হওয়ার জন্য সরকারের পদলেহন করেছেন। যদি সত্যি অর্থে সাংবাদিকরা তার নিজস্ব ভূমিকাটা, ইথিক্সটা মেনে চলতো, শেখ হাসিনা স্বৈরাচার বা ফেসিস্ট হতে না। এত বছর ফেসিবাদী শাসনের কবলে বাংলাদেশে পড়তে হতো, দিনের পর রাতে হতো না। সরকারের কাছ থেকে তারা বেনিফিটেড হয়েছে এরকম একটা গ্রুপ তো আছেই, সেখান থেকে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছিল। আবার আরেকটা অংশ আছে যারা হয়তো সরকারের সুবিধাভোগী ছিল না, কিন্তু তারা নিজেরাও এটাকে সেলফ সেন্সরশিপ করেছে। সেটা কেন করেছে? কারণ বিভিন্ন সময় কেউ গুম হয়ে যাওয়া, মামলা হওয়া বা নানাভাবে হেনস্থা হওয়া, ওই ভয় থেকে অনেকে সেলফ সেন্সরশিপে গিয়েছে। আর সরকারের একটা ওভারঅল একটা প্রেশার তো ছিলই। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ের বিতর্কিত ভূমিকা থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরানোর সুযোগ এখন গণমাধ্যমের সামনে। জনগণের অধিকার কেড়ে নেয়, অবলীলায় হত্যা করে, তার পাশে দাঁড়াবো নাকি আমি জনগণের পাশে? এটা সবসময় আপনার স্ট্যান্ডে দাঁড়াতে হবে। এটা একটা ইথিক্যাল প্রশ্ন। অতীতের ভ্রান্ত পথ ভুলে আমরা যেন সঠিক পথে ফিরে আসি। দালালি থাকবে না, যেটা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, যেটা সত্য সেটাই তুলে ধরবেন। সেই ভূমিকাটা আমরা গণমাধ্যমের কাছে প্রত্যাশা করি। স্বাধীনতা এমন কোনো বিষয় না গণমাধ্যমের যে আমার হাতে কেউ তুলে দিবে। এটা আমার চর্চার ভেতর দিয়ে, আমার সাহসিকতার ভেতর দিয়ে এটা আমাকে স্ট্যাবলিশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, পক্ষপাতদুষ্ট ভূমিকা ছেড়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার পথ ধরলেই মানুষের আস্থা ফিরে পাবে গণমাধ্যম, সত্যিকারভাবেই হতে পারবে গণমানুষের কণ্ঠস্বর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের এই দিনে দেশের বীর ছাত্র জনতা ঐতিহাসিক বিজয় অর্জন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ অভ্যুত্থানের এই দিন স্মরণে ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী আরও বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের বাংলাদেশ কখনো ভুলবে না। 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের পতন এবং দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্ন মতের মানুষকে সীমাহীন নির্যাতন, নিপীড়ন সইতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রক্তস্নাত জুলাই নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রী বলেন, কারখানা ও বাসাবাড়ির গ্যাস সংকট সমাধানে নিরন্তর চেষ্টা করছে সরকার। অক্টোবরের মধ্যে মালয়েশিয়া থেকে গ্যাস আসবে। আমদানির চেষ্টা চলছে মিয়ানমার থেকেও। গ্যাস পেলে বিদ্যুৎ সংকটও সমাধান হবে বলে জানান প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 17 বছরের লড়াই, রাজপথের আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে 24 জুলাই। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। সেই জুলাই স্মরণে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে সরকার প্রধান বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের একার নয়, এর সাফল্য পুরোটাই জনগণের। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই
সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার $16 বিলিয়ন লুটপাট করে পাচার করায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন ধ্বংসের মুখে। গ্যাস বিদ্যুৎ নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে সরকার নিরন্তরভাবে কাজ করছে বলেও জানান তিনি। এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি বুঝছেন, পোহাচ্ছেন। এগুলা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি। আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। জনগণকে স্বস্তি দিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বিনিয়োগ সহ নানা বিষয়ে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই সরকার থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব এখন জনগণের বলেও জানান সরকার প্রধান। জনগণ যায়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় সহ যে কোনো ফ্যাসিবাদের উত্থান মোকাবেলায় সরকারের পাশে থাকার প্রত্যয় জানালেন বিএনপির সঙ্গে থাকা যুগপৎ আন্দোলনের শরিকরা। নেতারা বললেন, সংস্কারের নামে দেশকে অস্থিতিশীল করতে চাইলে ৭১-এর মতো আবারও পরাজিত করা হবে। ষড়যন্ত্র রুখে দেয়া সহ কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয় আলোচনায়। জুলাইয়ের জাগরণ ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে 17 বছরের দীর্ঘ আন্দোলনে থাকা রাজপথের সহযোদ্ধারা আবারও এক মঞ্চে। রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনায় বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা। এই আয়োজনে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। শরিকদের পাশাপাশি আলোচনায় ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও। উঠে আসে দীর্ঘ সময়ের ত্যাগ ও সংগ্রামের কথা। মুক্তিযুদ্ধের তালিকায় যেমন ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকেছে, জুলাইয়ের এই তালিকায় অনেক ভুয়া জুলাই যোদ্ধা ঢুকে গেছে। 31 জুলাই মার্চ ফর জাস্টিস যে পেশাজীবীরা অংশগ্রহণ করেছে, তারা সেদিন কোথায় ছিল? ঢাকার কোন রাজপথে তাদেরকে দেখা গিয়েছে কিনা? নেতারা বলছেন, জুলাই কারো একার নয়, 24-এর অভ্যুত্থানের সূতিকাগার রচিত হয়েছিল বিএনপি ও তার মিত্রদের দীর্ঘ আন্দোলন সংগ্রামেই। আমরা দেখতে পাচ্ছি একটা ধর্মীয় পানের ফ্যাসিবাদের উত্থান। দুটো থেকেই বাংলাদেশকে রক্ষা করার জন্য আগেও যেমন লড়াই করতে হয়েছে, আমাদেরকে বর্তমানেও লড়তে হবে, আগামী দিনেও লড়তে হবে। ওনারা জুলাইয়ের ক্রেডিট নিয়ে ব্যস্ত, আর এইখানে বর্তমান সরকার ব্যস্ত হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য। সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপির সিদ্ধান্তের বাহিরে গেলেই বিপদ হবে। তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। বর্তমানে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয় আলোচনায়। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আমরা এই দেশের মানুষ ৭১-এ আপনাদেরকে যেভাবে পরাজিত করেছিলাম, ঠিক সেইভাবে আপনাদেরকে রাজপথে মোকাবেলা করা হবে এবং আবার পরাজিত করা হবে। নতুন করে সহিংসতা, নতুন করে বিদ্বেষ ছড়িয়ে দিয়ে পুরো সমাজটাকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে নতুন করে ঘৃণা আর বিদ্বেষের একটা রাজনৈতিক সংস্কৃতি তারা তৈরি করবার চেষ্টা করছেন। ষড়যন্ত্র মোকাবেলায় যে কোনো মূল্যে ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান উপস্থিত নেতাকর্মীরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। সচিবালয় ব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এই তথ্য জানান। জাদুঘরে প্রবেশের প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য 50 টাকা আর শিশুদের 25 টাকা। শেখ হাসিনার প্রায় 1.5 দশকের আবাসস্থল ছিল গণভবন। 24-এর 5 আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর।
নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের স্মৃতিস্মরণে ৫ আগস্টই উদ্বোধন হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিন ৫ আগস্ট জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি প্রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান, আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেব। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংস্কৃতিমন্ত্রী। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিকিট কাটতে হবে অনলাইনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কেউ যদি পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তাকে জনগণই প্রতিহত করবে। আয়নাঘরে ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষ নেতারা। তবে এটি আসল বন্দিশালা নয়, প্রতীকী। মঙ্গলবার জাতীয় জাদুঘরে জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেখানেই তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলের নানা নির্যাতন নিপীড়নের স্মৃতি আর অভ্যুত্থানের ঘটনা প্রবাহ। অনুষ্ঠানে অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করবে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসে। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করবে। এর আগে রাজধানীর সিরডাপে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ তার। ৫ তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি আপনি বলেন, দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম যথার্থ, কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন, অমুক হলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যত ষড়যন্ত্রই হোক, দেশের রাজনীতিতে আর ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর আফতাবনগরে জাতীয় ছাত্র শক্তির আলোচনা সভায় কথা বলেন তিনি। ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে অনেকেই তাদের সহায়তা করছে, এই সুযোগে ফ্যাসিবাদীরা নানাভাবে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো অরাজকতা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা আমরা সবাই বলে আসছে। 4ই আগস্ট, আগামীকাল 36শে জুলাই আমাদের বিজয় দিবস। সামনের দিনে আমাদের আসবে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে এবং এই ক্ষেত্রে দেশি বিদেশি অনেক শক্তি উস্কানি দিবে। তবে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যেই মাৎসান্বয়ে ব্যস্ত থাকি, তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাটাতন শক্তিশালী করতে। তারা
ক্ষমতায় আর আসতে পারবে না, এই দেশে রাজনীতিতে পুনর্বাসিত হওয়া সম্ভব না, কিন্তু তারা এই চেষ্টাগুলো অব্যাহত রাখবে দেশকে অস্থিতিশীল করার। তবে দুঃখজনক যেটা হচ্ছে, এই সরকার যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা কোনো না কোনোভাবে এই বয়ানগুলোকে স্পেস দিচ্ছে। ভোরের সময় আরও থাকছে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ। হুমকির মুখে ঘরবাড়ি ও কৃষিজমি। 1 মাস ধরে নদী পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দেশে ফিরলেই শেখ হাসিনাকে ফাঁসির আসামি হিসেবে গ্রেফতার করার পর ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, আদালতের নির্দেশ লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ জানিয়েও সমাধান না পেলে সামাজিক মাধ্যমে লিখতে সমস্যা নেই। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে দিল্লিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে ব্যবস্থা নেবে সরকার। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে তিনি বলেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় গ্যাস সংকট ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শিগগিরই শেষ হলে গ্যাসের সংকট কেটে যাবে। গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোরড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না। তথ্য উপদেষ্টা আরও বলেন, বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানিয়ে যদি সমাধান না হয় তবে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে সমস্যা নেই। যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব, আমরা কথা বলবো। সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। এর ফলে 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। অভিযোগে উল্লেখিত তারিখে আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরও বলা হয়, পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করা এবং পূর্বে দেয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে ও বন্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है और साथ ही साथ वहाँ पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं, न और साथ ही साथ हमारा कोई उससे कोई रिश्ता नहीं है। फॉर्मल इन्विटेशन टू बांग्लादेश प्राइम मिनिस्टर टू विजिट इंडिया वाज एक्सटेंडेड व्हेन ही assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session of the 18th BRICS summit, which will be held in New Delhi. ভোরের সময় আরও থাকছে। নগর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে এআই ক্যামেরা। ছিনতাই, ইফটিজিং সহ যে কোনো অপরাধ শনাক্ত করে বার্তা পাঠাচ্ছে পুলিশ কন্ট্রোল রুমে, অপরাধ কমার আশা।
ফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসেও তৈরি হয় উত্তেজনা। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে হামলার অভিযোগ তুলে মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন বেশ কয়েকজন। এদিকে দুপুরে সংঘর্ষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান দুই দলের সমর্থকরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হন। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেলে নেওয়া হলে সেখানেও দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রদলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে। ফেরদাউস শেখ যে জুলাই বিপ্লবে এখানে গুলিবিদ্ধ হয়েছিল, তার গুলির জায়গায় এমন গুরুতর আঘাত করে সে অজ্ঞান হয়ে যায়। পরে এই ঘটনার প্রতিবাদে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমাদের ছাত্রদলের ভাইদের উপরে কোনো উস্কানিমূলক কথাবার্তা ছাড়াই তারা আক্রমণ করেছে। শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস না চলে, শিক্ষাঙ্গনে কোনো পশ্চিম শক্তির প্রয়োগ না ঘটে, সেটার বার্তা দেওয়ার জন্যই আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর উত্তেজনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। একই সময় বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। পরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বুধবার সকাল 9টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েতের ঘোষণা দেন নেতারা। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সকাল 9টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র গণজামায়াত আমরা পালন করব এবং এই গণজামায়াত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা জুলাইয়ের বিরুদ্ধে আঘাত, যা বিএনপির জন্য ইতিবাচক সংবাদ বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি। মঙ্গলবার রাতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম বলেন, সরকার তাদের ব্যর্থতা ঢাকতে সুপরিকল্পিতভাবে ছাত্র দল ও যুব দলকে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবিরের অন্তত 50 জন আহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এমন হামলা নিন্দনীয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে হতাশ প্রকাশ করেন জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ছাত্রদল, যুবদল, যারা এখন যাদের মাদার অর্গানাইজেশন বিএনপি এখন ক্ষমতায় আছে, কিন্তু তারা ক্ষমতার মোহে তারা পাগল হয়ে গিয়েছে। আমরা মাসব্যাপী কর্মসূচি পালন করছি শান্ত পরিস্থিতিতে, স্বাভাবিক পরিস্থিতিতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়ায় ছাত্রদের উপরে হামলা করে একটা নজিরবিহীন সন্ত্রাসের একটা উদাহরণ ছাত্রদল, যুবদল শুরু করল। পুরো সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ আইরিন আপনাকে। সরকারি কার্যালয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক মিটিংয়ে এ কথা বলেন তিনি। সংখ্যা কমায় নিয়ে আসতে হবে, একদম কন্ট্রোল করে ফেলতে হবে।
কোনো রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করবে, এটা লক্ষ্মীপুরে এই সুযোগ নাই। আমার লক্ষ্মীপুরের প্রায়োরিটি হলো আগে জনগণ, আগে এলাকা, এবং আমাদের যেন কোনো বদনাম না হয় সেটা আমাদের নেতা কর্মীদেরকেও আমরা বারবার বলে রেখেছি। তারা খুব অফিস আদালতে গিয়ে কাজের ব্যাপারে কাউকে প্রেশারও দেয় না, ধমকও দেয় না, এবং টেন্ডারবাজিতে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার উচ্চ আদালতের বিচারক জাকির আহমেদ ও সাথিকা হুসাইনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের কপি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছালে সন্ধ্যায় জামিনে মুক্তি পান হাফিজুর রহমান। গত 22 এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করে পিবিআর। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মরদেহ। এই ঘটনায় মামলা করেন তনুর বাবা। মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনা সদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত। রাজশাহীতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্র জনগোষ্ঠীর বিশেষ ও শিক্ষা ভাতা দেওয়ার ক্ষেত্রে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। মেম্বার ও প্যানেল চেয়ারম্যানদের অনেকেই ভুক্তভোগীদের কাছ থেকে টাকার বিনিময়ে ভাতার কার্ড বিতরণ করেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ভাতাভোগীদের মুঠোফোনের সিম নিজেদের কাছে রেখেও টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। 6 লাখ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মেম্বার শাহাদাত হোসেন গত 2 বছরে প্রতিবন্ধী ভাতার 9 লাখ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, সেই গল্পই করছেন তিনি। অবশ্য ক্যামেরার সামনে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। যদি কেউ বলে থাকে তাহলে এটা মিথ্যা কথা বলেছে। প্রতিবন্ধীদের সিমও আপনার কাছে আছে অনেকের? না, যে এটা আমার কাছে থাকার কথা না, যে প্রতিবন্ধী তাদের কাছে গেলে থাক, আমার কাছে থাকবে এই সংবিধান নাই। ভাতাভোগীরা যেই মুঠোফোন নাম্বারে টাকা পান সেই নাম্বার বছরের পর বছর ধরে নিজের কাছে রেখে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি বাগমারা থেকে স্ট্যান্ড রিলিজ হয়েছেন সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। জেলার 9টি উপজেলায় মেম্বার, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সিন্ডিকেট করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ও শিক্ষা ভাতা দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মেম্বাররা 5 থেকে 10 হাজার টাকার বিনিময়ে সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড দিচ্ছেন। বেশ কয়েকটি পল্লী ঘুরেও সমাজসেবা অধিদপ্তরের তালিকায় থাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 761 জন শিক্ষার্থীর কোনো হদিস মেলেনি। বয়স্ক ও বিধবা ভাতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। মেম্বার যারা মেম্বার, চেয়ারম্যান তাদের আত্মীয় টানে, যারা গরিব তাদের দিক। সমাজসেবা অফিস নিজে বিভিন্ন লোকজনকে ডেকে ডেকে তাদেরকে 5,000 টাকা, 10,000 টাকার বিনিময়ে তাদেরকে সুস্থ লোককে প্রতিবন্ধী সাজায় তাদেরকে ভাতা করে দিয়েছে। হরিজন বলে আমাদের ছেলেপেলেকে বা আমাদেরকে অবহেলা করা হয়। তবে মেম্বার ও প্যানেল চেয়ারম্যানরা ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করলেও সেই টাকা উপজেলা সমাজসেবা অফিসারের কাছে দেওয়ার কথা জানান তারা। আবার অনেকে করেন অস্বীকার। অফিস নিছে, আপনার সমাজসেবা অফিস। কোনো প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কারো 100টি টাকা খেয়েছি বা কারো 1 কাপ চা খেয়েছি, আমাকে আইনগত দিক থেকে যেটি শাস্তি দিবে আমি সেটি গ্রহণ করব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান, ভাতাভোগীর কাছ থেকে টাকা নেয়া ও নিয়ম লঙ্ঘন করে কাউকে ভাতা দেওয়ার অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইরকম অভিযোগ যদি আসে অবশ্যই সেটা আমরা তদন্ত করে যদি যে প্রাপ্য নয় তাকে যদি দেওয়া হয় সেটি আমরা ক্যান্সেল করে দেবো। আমরা প্রত্যেকটা কার্ড ধরে ধরে ব্যক্তিকেও কিন্তু যাচাই করবো। শনাক্তকৃত ফর্মেরও আমাদের বিষয় আছে, সেটা আসলে আছে কিনা অফিসে আমি এখনো পর্যন্ত পাইনি। যদি না থাকে অটোমেটিক্যালি যেটা ভুয়া বলতেছি আমরা সেটা বাতিল হবে। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে 3 মাস পর পর 1950 টাকা করে বয়স্ক ভাতা পান 1,05,330 জন, বিধবা ভাতা পান 47,617 জন। 3 মাস পর 2,700 টাকা করে প্রতিবন্ধী ভাতা পান 82,929 জন। এছাড়া আরও বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা 2,774 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে বালুমহাল আইন লঙ্ঘন করে লোকালয়ের কাছাকাছি পদ্মা নদীর রক্ষা বাঁধের পাশ থেকে
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গত 1 মাস ধরে লাঠি সোঁটা নিয়ে নদী পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দফায় দফায় ভাঙচুর করা হয়েছে ড্রেজার ও বালু উত্তোলনের সরঞ্জাম। বাঁধ, বসত বাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি তাদের। জাহাঙ্গীর আলমের তথ্য, শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে ড্রেজার ও বালু উত্তোলনের যন্ত্রপাতি। লাঠিসোঁটা হাতে স্থানীয়দের এই প্রতিরোধ। গত 1 মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা, আলাতুলি, শাহজাহানপুর, নারায়ণপুর সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা পালাক্রমে নদী পাহারা দিচ্ছেন। তাদের অভিযোগ, নদী পার ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রতি বছর নদী গর্ভে বিলীন হচ্ছে হাজার বিঘা ফসলি জমি। কয়েক দফা নদী ভাঙনের পর বাঁধের পাশে আশ্রয় নিলেও নতুন করে বালু উত্তোলনের কারণে আবারও আতঙ্কে দিন কাটছে তাদের। বালি উত্তোলনের কারণে নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। বাঁধটি তো হুমকির মুখে পড়ে গেছে ইতিমধ্যে, আর বাকি যেটুকু আছে এটুকু একেবারে বিলীন হয়ে যাবে। বালি তোলার কারণে আমাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে যাবে। যদি সবকিছু নদীতে নেমে যায় তাহলে বাদ দেওয়ার দরকারটা কি আছে? আমরা ভোট দিয়েছি, ধরেন যে আমরা নদী রক্ষা করার লেগে ভোট দিয়েছি। এখন এই ভোট হয়ে গেছে, এখন ধরেন কেউ খবর সবর নেই। বাদ তো এখন হুমকির মুখে, আমরা যাব কোথায়? আমাদের জায়গা জমি তো আর নাই। স্থানীয়দের অভিযোগ, মালবাগডাঙ্গা ও চরবাগডাঙ্গা বালু মহলের ইজারার নির্ধারিত সীমানা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সূর্যনারায়ণপুর এলাকায় নদীরক্ষা বাঁধের নিচ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে কয়েক হাজার কোটি টাকা ব্যয় নির্মিত নদী রক্ষা বাঁধ, পাশাপাশি আশপাশের ঘরবাড়ি ও কৃষিজমি। হুমকি আমকি দিয়েছে, আপনার সকালে দিয়েছে পুলিশ নিয়ে আসবো। 1 বছরে 3বারও বাড়ি ভাঙছি এই বাঁধ হওয়ার আগে। অনেক কষ্টের ফলে বাঁধ পেয়েছি। সরকার যদি ওর আগে দিয়ে থাকে কাগজপত্র এসে সরকারের লোক এসে বাড়ি দিচ্ছে। গ্রাম যেগুলো আছে এখন এগুলো উঠে যাবে, থাকবে না। এসব জায়গায় যেসব জায়গায় চর পড়েছে, এই চর তো থাকবে না। এই চর না থাকলে গ্রাম থাকবে না। 30 ফিট তল থেকে বালি তুলছে বললেন, না নামবি তো। একটা 30 ফিট তলে যখন যাবে গর্তটা, আপনার 30 ফিট তলে এই বানটাকে থাকবে না, বুঝলেন, ধসে পড়ে যাবে। আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই যে না, আমাদের কোনো মতে যেন আমাদের বালি উত্তোলন করা না হয়। জেনে পানি উন্নয়ন বোর্ড বলছে, নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন চলতে থাকলে নদী রক্ষা ঝুঁকির মুখে পড়বে। আর জেলা প্রশাসনের দাবি, বেআইনিভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসনকে অবহিত করেছি, এর আগেও অবহিত করেছি, লিখিত দরখাস্ত দিয়েছি, ইউনো স্যার বরাবর দিয়েছি, বিভাগীয় কমিশনার বরাবর দিয়েছি, ডিসি স্যার বরাবর দিয়েছি। সবাই একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। বাঁধের যাতে না ভাঙে বা বাঁধের প্রতি হুমকি স্বরূপ এরকম কোনো কাজে আমরা অনুমোদন দেব না, বা এরকম কোনো অভিযোগ পেলে আমরা সাথে সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্ধারিত এরিয়ার বাইরে গিয়ে অবশ্যই বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এমন কোনো ঝুঁকি তৈরি হয় যে সরকারি কোনো অবকাঠামো বা বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা তৈরি হয়, সেখানে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় 35 কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী। এর মধ্যে প্রায় 21 কিলোমিটার এলাকায় রয়েছে নদী রক্ষা বাঁধ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সিলেটে মাদকসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে নগরের আম্বরখানা এলাকায় অভিযান চালায় র্যাব 9। এ সময় উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে 4 জন। পরে তাদের সঙ্গে থাকা 2টি স্কুল ব্যাগে তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় 10 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সোমবার রাতে রুবেল নামের এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় পশ্চিমবঙ্গের হাঁসখালী থানার মাহেন্দ্র ক্যাম্পের টহলরত বিএসএফ এর একটি দল তাদের উদ্দেশ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে যশোর মেডিকেলে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
চুয়াডাঙ্গায় সরকারি জমি দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বড়বাজার চৌরাস্তার মোড়ে যৌথ অভিযান চালায় পৌরসভা ও জেলা প্রশাসন। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে সরিয়ে ফেলা হয়। জনভোগান্তি ও দুর্ভোগ লাঘবে অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিফানা খায়ের জেসি এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় ২০২২ সালের ২০ নভেম্বর হাজিপাড়া এলাকায় পরকীয়ায় জড়িত সন্দেহে ঝগড়ার এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে ছুরিকাঘাতে হত্যা করেন স্বামী মুক্তার আলী। পরে সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের পরিবার। পুলিশ আসামি মুক্তার আলীকে গ্রেফতার করলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মুক্তার আলীর অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। নাটোর পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল অবস্থায় ভোগান্তিতে বাসিন্দারা। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় অনেক স্থানে পাকা সড়কের অস্তিত্বই নেই। জনদুর্ভোগ নিরসনে দ্রুত ও স্থায়ী সমাধান চান পৌরবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। সড়কের খানাখন্দে জমে আছে পানি। কোথাও কোথাও পিচ ঢালা সড়কের আর কোনো অস্তিত্ব নেই, যেন কেবল স্মৃতিচিহ্নটুকুই অবশিষ্ট। এটি নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই পথ দিয়েই একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইপাস সংযোগ সড়কে প্রতিদিন চলাচল করেন হাজারো মানুষ। শুধু এই ওয়ার্ডেই নয়, পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে অন্তত ৬টি ওয়ার্ডের অধিকাংশ সড়কেরই এমন চিত্র। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় অনেক পাকা সড়ক এখন মাটির রাস্তায় পরিণত হয়েছে। এতে দুর্ভোগে বাসিন্দারা। একটা হাই স্কুল এবং একটি প্রাইমারি স্কুল আছে। এখানে অনেক বাচ্চারা, মায়েরা এখান দিয়ে যাওয়া আসা করে, এলাকাবাসীর যাওয়া আসা করে। আজকে দেখতেছেন যে অবস্থা, পৌরসভা কর্তৃপক্ষের এই গাফিলতির কারণে আজকে এখানে কোনো উন্নয়নের কর্মকাণ্ড ঘটেনি। আমরা ১৭ বছর হলে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না, পৌরসভা কোনো দেখাশোনা করে না। আমরা ৪টা-৫টা ওয়ার্ডে ঘুরি, রাস্তাঘাটের যে অবস্থা, খুবই অবস্থা খারাপ। এর থেকে গ্রামের রাস্তা অনেক ভালো, গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায় রাস্তায়। আমাদের রিক্সা রুগী নিয়ে যাইতে বাবারে মারে, ও বাবারা আস্তে চালাও, ভাঙ্গা চূড়া, খুব খারাপ রাস্তা। শোনা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডের রাস্তাঘাট একেবারে বেহাল দশা। হেঁটে যে আমরা রাস্তা পারাপার হব সেই দশাও নেই। জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পৌরসভার যে সকল রাস্তাগুলো নষ্ট হয়ে গিয়েছে অথবা সেখানে চলাচলের সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব এবং আশা করি হচ্ছে যে খুব অল্প দিনের মধ্যে আমরা রাস্তাগুলো সংস্কার করব। প্রায় ১৫ বর্গ কিলোমিটার আয়তনের নাটোর পৌরসভায় রয়েছে প্রায় ১২০ কিলোমিটার পাকা সড়ক। সময় সংবাদ, নাটোর। পুরাতন বগুড়া রোড হিসেবে পরিচিত সিরাজগঞ্জ সদর রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে ২ উপজেলার প্রায় ৩০ গ্রামের মানুষ। সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এতে খানাখন্দে সৃষ্টি হয়ে ছোট বড় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন যাত্রী ও পথচারীরা। সড়ক বিভাগ বলছে সড়কটি নতুন করে নির্মাণের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প পাস হয়েছে, দ্রুতই এর কাজ শুরু হবে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সড়কে খানাখন্দে জমে আছে পানি, কোথাও কার্পেটিং ও ইট উঠে গেছে, আবার কোথাও কাদামাটিতে চলাচলের অনুপযোগী। এমন ভোগান্তি পুরাতন বগুড়া রোড হিসেবে পরিচিত সিরাজগঞ্জ সদর রায়গঞ্জ আঞ্চলিক সড়কের। প্রতিদিন সড়কটি দিয়ে সদরের সঙ্গে তারাস ও রায়গঞ্জের ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন কাজের জন্য যাতায়াত করেন কয়েক হাজার যাত্রী। ভাঙা সড়কের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। চরম ভোগান্তিতে ব্যবসায়ী, যানবাহনের চালক ও যাত্রীরা। বর্ষাকালেই নয়, গরমকালেও আমাদের যেখানে স্কুলে যেতে ১৫ মিনিট সময় লাগার কথা, সেখানে আমাদের আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য একটু গাড়ি ভালো মহাজন আসে না, শাকসবজি শহরে ২০ টাকা, এনে ৫ টাকা। মানে এই জায়গায় যে আসবে ব্যবসা, আসার মতো কোনো পরিস্থিতি নাই। আগে সার্ভিসিং করছি গাড়ি, ধরেন যে বছরে একদিন,
এখন সপ্তাহের মধ্যে একদিন করি। এই রাস্তাঘাটে রুগী নিয়ে কিংবা একটু পোয়াতি নিয়ে হসপিটালে যাওয়ার মতো কোনো শক্তি নেই। সড়ক বিভাগ জানায় কাঠের পুল থেকে ধানগড়া পর্যন্ত 21 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের একটি প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে, দ্রুত কাজ শুরু করা হবে। কাঠের পুল থেকে ধানগড়া পর্যন্ত যে আমাদের প্রকল্পটি ইতিমধ্যে পাশ হয়েছে, আমরা আগামী সপ্তাহ খুব শীঘ্রই আমরা দরপত্র আহ্বান প্রক্রিয়ায় যাব এবং আশা করি খুব দ্রুতই কাজ শুরু করা যাবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে 24 ফুট প্রশস্তের 21 কিলোমিটার নতুন সড়ক ও 5টি নতুন সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে 382 কোটি টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। চুরি, ছিনতাই কিংবা ইফটিজিং যে কোনো অপরাধ মুহূর্তেই শনাক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা। শহরের কোনো স্থানে অপরাধীর দেখা মিললেই কৃত্রিম বুদ্ধিমত্তা মুহূর্তের মধ্যে তা চিহ্নিত করে বার্তা পাঠিয়ে দিচ্ছে পুলিশ কন্ট্রোল রুমে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। প্রতিনিয়ত ছুটে চলা অসংখ্য যানবাহন আর মানুষের কোলাহল এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। নওগাঁ শহরের কেন্দ্রবিন্দু মুক্তির মোড় সহ গুরুত্বপূর্ণ সবখানে বসানো এসব এআই নির্ভর ক্যামেরা ঘটনাস্থলের ছবি ও ফুটেজ সরবরাহের পাশাপাশি অপরাধীকে দ্রুত চিহ্নিত করতে কার্যকর ভূমিকা রাখছে। মোড়ে মোড়ে 4 থেকে 6টি করে লাগানো ক্যামেরায় এখন নিয়ন্ত্রিত হচ্ছে শহর। 38.36 বর্গ কিলোমিটার এলাকা আর 3.5 লাখ মানুষের বাস এই শহরে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেমন বাড়ছে জনসংখ্যা, তেমনি বাড়ছে অপরাধের প্রবণতাও। তবে এবার অপরাধ নিয়ন্ত্রণে শহর জুড়ে নেওয়া হয়েছে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। কোনো একটা বিপদ হলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অপরাধীকে শনাক্ত করতে পারবে, পাশাপাশি অপরাধীরাও বিপদে থাকবে, ভয়ে থাকবে। এআই সিসি ক্যামেরা যেটা ইনস্টল করা হয়েছে নওগাঁতে, যারা ব্যবসায়িক থেকে শুরু করে সবার জন্য খুব উপকারী। এই উদ্যোগটাকে আমরা আসলে একটু পাড়া মহল্লা যদি ছড়িয়ে দিতে পারতাম, তাহলে মনে হয় এই অপরাধ দমনে অনেকটা বড় ভূমিকা রাখে। যে কোনো অপরাধ দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে বড় ভূমিকা রাখছে আধুনিক এই প্রযুক্তি। ফলে অপরাধ অনেক কমে আসবে বলে আশা পুলিশের। আর প্রযুক্তি নির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘমেয়াদী টেকসই করা গেলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। এগুলো কিন্তু পুলিশ মোড়ে মোড়ে দিয়েও কিন্তু সম্ভব না। তো সুতরাং এই এআই ক্যামেরার যে প্রযুক্তি নির্বিচ্ছিন্নভাবে কাজ হচ্ছে, এটা খুব আমার মনে হয় আগামী 1 মাসের মধ্যেই আমরা এটার শতভাগ সুফল পাবো। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসছি। 99টি ইউনিয়ন ও 11টি উপজেলা নিয়ে গঠিত নওগাঁয় পর্যায়ক্রমে উপজেলাগুলোতেও এমন আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। 1.25 কোটি টাকার প্রকল্প, 2 দফা লিফট সরবরাহ, একাধিক তদন্ত কমিটি। তবুও আটকে আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ লিফট স্থাপন। বিষয়টি সুরাহা করতে অনেকটা লুকিয়ে তদন্ত করে গণপূর্তের উচ্চতর কারিগরি কমিটি। তদন্ত কর্মকর্তারা বলছেন দ্রুত সমাধান হবে বিষয়টি। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লিফটের মানে কোনো ছাড় দেওয়া হবে না। আব্দুস সালামের ছবিতে মদুদ রানার রিপোর্ট। আলোচিত লিফট জালিয়াতির তদন্তে নির্ধারিত সময়সীমার প্রায় 1 মাস পর 3 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে গণপূর্তের উচ্চ কারিগরি কমিটি। এর আগেও 2 বার তদন্ত করেছে সংস্থাটি। শুরুতেই পরিচালকের কার্যালয়ে নথিপত্র দেখেন তারা। হাসপাতালটির 5 তলার আইসিইউতে 1.25 কোটি টাকায় বেড কাম প্যাসেঞ্জার লিফট বসানোর কথা ছিল। অভিযোগ উঠেছে ঠিকাদার বসিয়ে দেন সাধারণ মানের লিফট। বিষয়টি ধরা পড়ার পর 2024 সালের জুনে সেটি খোলা হয়। গত বছরের অক্টোবরে দ্বিতীয় লিফট এলে সেটিও নির্ধারিত মান অনুযায়ী না হওয়ায় স্থাপনের অনুমতি মেলেনি। আজকে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি এখান থেকে সব জানা যাচ্ছে না, আরও আমাদের আইডি গুগল সব চেক করে প্রিলিমিনারি আরও ডাটা নিয়ে আমরা আবারও স্টাডি করতে থাকবো। ফাইনাল কিছু করতে পারিনি, কারণ এটা হাইটেক জিনিস। তারপর দেখে আমরা এটা আমাদের সিভিনিয়ার অফিসে বলবো, তারা মিনিস্ট্রিকে জানাবে কি করণীয়। দ্বিতীয় লিফট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদনে আগের চেয়েও গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে। অথচ গণপূর্তের নিজস্ব কমিটি সেই তদন্তের আগেই চিঠিতে জানায় লিফট মান অনুযায়ী সরবরাহ হয়েছে, বাধা নেই স্থাপনে।
দুই পরস্পর বিরোধী প্রতিবেদনেই বাড়িয়েছে জটিলতা। ভিন্নতা কেন হলো সেটা একটু আমরা বের করার চেষ্টা করতেছি। ফাইনালি কি হবে সেটা আমরা জানাই দেবো। একটু ভিন্নতা আছে বিদায় আবার আসতে হলো। কাউকে বাঁচানো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন আমাদের সঠিক স্পেক্স অনুসারে যে যন্ত্রপাতি আছে সেটা যেন আমরা পাই, এবং সেটা পাওয়ার জন্য 2 বার চিঠি দেওয়া হয়েছে। লিফট না থাকায় বিকল্প উপায়ে 5 তলার আইসিইউতে মুমূর্ষু রোগী ওঠানো নামানো করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষ ও অবৈধ পথে বিদেশে গিয়ে দেশে ফেরত আসাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের কর্মকর্তারা। মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিউনিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে ফিরে আসা অভিবাসীদের অভিজ্ঞতা ও দুর্ভোগের কথা শোনেন। বক্তারা সবাইকে বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানে উৎসাহিত করেন। ভোরের সময় আরও থাকছে, ওমানের সঙ্গে হরমুজ নিয়ে ইরানের আলোচনা। বাণিজ্যিক জাহাজ চলাচলে চুক্তির খুব কাছে দুই দেশ। প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে বন্দরে আরোপিত অবরোধ প্রত্যাহার করবে ওয়াশিংটন। টাঙ্গাইলে অনুমোদনহীন 3টি ক্লিনিককে সিলগালা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিকগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদন না থাকায় 3টি হাসপাতাল সিলগালা করা হয়। এছাড়া খিদমা স্পেশালাইজড হাসপাতাল যথাযথ নিয়ম না মানায় 1,55,000 টাকা জরিমানা করা হয়। সময় টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর ফরিদপুরে বিভিন্ন সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এ সময় অনিয়মের অভিযোগে 5টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অব্যবস্থাপনা ও লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা করায় আল জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল ও মামনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এসব জায়গায় ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এর আগে ফরিদপুরে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় একের পর এক ঘটছে প্রাণহানি শিরোনামে 31 জুলাই সময় টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়। রাজশাহীর বরেন্দ্রর মাঠে এখন পুরোদমে চলছে আমন মৌসুমের প্রস্তুতি। কোথাও ট্রাক্টর দিয়ে জমি চাষ, কোথাও কাদা তৈরির কাজ, আবার কোথাও চারা রোপণে ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। তবে বর্ষার ভরা মৌসুমেও প্রকৃতির ওপর ভরসা করতে পারছেন না তারা। বিশেষ করে উঁচু জমিগুলোতে সেচের গভীর নলকূপই এখন একমাত্র ভরসা। কৃষকদের অভিযোগ, সার কীটনাশকেরও দাম বেশি নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এতে বেড়েছে উৎপাদন খরচ, শঙ্কা লোকসানের। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। আষাঢ় বিদায় নিয়েছে, শ্রাবণও পেরোচ্ছে অর্ধেক পথ, অথচ বরেন্দ্রর মাঠে নেই বর্ষার সেই চিরচেনা জলছবি। মেঘ আসে আবার ফিরে যায়, বৃষ্টির প্রতিশ্রুতি মিলিয়ে যায় খরতপ্ত বাতাসে। সবুজে ভরে ওঠার কথা যে মাঠের, সেখানে এখন সেচের পানিতেই টিকিয়ে রাখা হচ্ছে আমনের স্বপ্ন। আবহাওয়া অফিসের তথ্য বলছে, জুন ও জুলাই মাসে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। বৃষ্টির এই ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে আমনের আবাদে। ফলে সেচের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের। এর সঙ্গে সার ও কীটনাশকের বাড়তি দাম। এতে উৎপাদন ব্যয় বাড়ায় ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কায় লোকসানের শঙ্কা দেখছেন তারা। জমিতে এখন পানি না, গাছের পানি পাই না, পানি যেটা হওয়ার সাথে সাথে গড়িয়ে চলে যায়। সারের দাম বেশি, বিষের দাম বেশি। গতবারকার তুলনাতে আপনার এবার 2200-2300 টাকা বিঘাতে খরচ বেশি হচ্ছে। সব জিনিসের দাম বাড়তি হয়েছে, কিন্তু ধানের দাম নাই। জুন জুলাই মাসে যে বৃষ্টিগুলো হয়ে আসছে, সেই বৃষ্টিগুলোতে প্রায় দিনগুলোতেই দেশের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হয়, কিন্তু রাজশাহী অঞ্চলের কয়েকটা জেলাতে বৃষ্টির পরিমাণ খুব কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষকদের উৎপাদন ব্যয়ের চাপ কিছুটা কমাতে জেলায় 17,000 কৃষককে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করছি,
কোথাও এরকম যদি কোনো অসাধু ব্যবসায়ীর অধিক মূল্যে সার বিক্রয়ের খবর আমরা পাই, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি এবং এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় খুব স্ট্রিক্ট অবস্থানে আছে। চলতি আমন মৌসুমে রাজশাহী জেলায় ৮৩,৬০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সরবরাহ কম থাকায় নওগাঁর বাজারে 10 থেকে 15 টাকা কমেছে সব ধরনের সবজির দাম, আর কাঁচামরিচ 240 টাকা কেজি থেকে কমে বিক্রি হচ্ছে 90 টাকায়। বিস্তারিত জানাতে তেঁতুলিয়া সবজি হাটে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। 5 টাকা, 7 টাকা, 10 টাকা বা প্রকারভেদে 20 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। বিশেষ করে কাঁচা সবজির মধ্যে বেগুন, পটল, করল্লা, এই সবজিগুলোর দাম একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়তে। তবে আজকের যে হাটে আমরা এসেছি, কীর্তিপুর তেঁতুলিয়া হাট, নওগাঁ সদর উপজেলার, এই হাটের চিত্রটি একেবারে ভিন্ন। আজকে সরবরাহটা বেশ লক্ষ্য করছি, সেই সাথে হঠাৎ করে দরের জায়গাটা কিন্তু বড় ছন্দপতন আমরা দেখছিলাম। বিশেষ করে কাঁচা মরিচ চলতি সপ্তাহে 200 বা 250 টাকার উপরে বিক্রি হতে দেখি বিক্রি হচ্ছে শুধুমাত্র 80 থেকে 90 বা প্রকারভেদে সর্বোচ্চ 100 টাকা কেজিতে। হঠাৎ এরকম একটি দর কমে যাওয়ার পেছনে একদিকে কাঁচা মরিচের এলসিতে আসার খবর রয়েছে, অন্যদিকে অন্যান্য যে সবজিগুলো রয়েছে টানা কদিন ধরে কিন্তু সরবরাহ বৃদ্ধি হওয়ার কারণেই এই প্রান্তিক চাষিরা এই হাটগুলোতে এই মুহূর্তে সবজিগুলো তুলছেন। বিভিন্ন জাতের সবজি, বিশেষ করে বেগুন, পটল, করল্লা, মিষ্টি কুমড়া, লাউ, কুমড়া, এই জাতীয় যে প্রান্তিক চাষিরা তারা এই হাটগুলোতে তুলছেন এবং কেনা বেচার যে ধরনচিত্র, তাতে দরের জায়গাটা ব্যাপক কমে যাওয়ার কারণে কিন্তু যারা চাষি তারা কিন্তু বেশ হতাশ প্রকাশ করছেন। তারা বলছেন যে তাদের যে একটা কাঙ্ক্ষিত দরের জন্য তারা স্বপ্ন বুনছিলেন, এবার কিন্তু কিছুটা বৈরী আবহাওয়ার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সবজি ক্ষেত্রের বাড়তি দর তাদের অনেকটা কিন্তু লোকসান কাটিয়ে উঠছিল, কিন্তু সেই জায়গায় এরকম দর কমে যাওয়ার কারণে তাদের দিক থেকে একটা হতাশার চিত্র ফুটে উঠছে। অন্যদিকে দাম কমে যাওয়ার কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতরে আবার আমরা বেশ স্বস্তি লক্ষ্য করছি এবং ক্রেতারা এরকম একটি দরের জায়গায় তারা বেশ বলছেন যে যেহেতু লাফিয়ে দর বেড়ে গিয়েছিল, সেই জায়গায় তাদের একটা আনন্দের বার্তায় তারা জানান দিচ্ছিলেন। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে এই জেলায় প্রায় 31,000 বা 32,000 হেক্টর জমিতে এই রবি ফসলের চাষাবাদ হয়ে থাকে। তো প্রথম দিকে কিন্তু সবজির কিছুটা ফলনের বিপর্যয় হয়েছিল, তবে এই সপ্তাহে এবং ভালো হওয়ার কারণে হাটগুলোতে, বিশেষ করে প্রান্তিক যে হাটগুলো রয়েছে সেই হাটে কিন্তু এখন সরবরাহটা বেশ স্বাভাবিক রয়েছে এবং সরবরাহ কমা। অন্যদিকে এলসিতে কাঁচা মরিচ আসার কারণে দরের জায়গাটায় হঠাৎ করে ব্যাপক ছন্দপতন কিন্তু এই হাটে আমরা লক্ষ্য করছি। এই ছিল সার্বিক নওগাঁর সবজি বাজারের খবর, সবজি হাটের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। দেশের বাইরের খবর, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি আগেই অস্বীকার করেছে। পরিবর্তে ওমানের সঙ্গে হরমুজ নিয়ে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছে তেহরান। ইরান ওমান হরমুজ প্রণালী দিয়ে আবারও বাণিজ্যিক জাহাজ চলাচল করার একটি চুক্তির খুব কাছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের সঙ্গে বারবার কূটনৈতিক ব্যর্থতার পর ইরান জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রক্রিয়া নিয়ে তারা বর্তমানে ওমানের সঙ্গে আলোচনায় রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে হরমুজে জাহাজ চলাচল পরিচালনার বিষয়টি ইরান ওমানের মধ্যে ভাগাভাগি হতে পারে। উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং এর উপকূলের কাছাকাছি একটি নৌপথ দিয়ে যাতায়াত করবে, আর উপসাগর থেকে বহির্গামী জাহাজগুলো ওমানের নিকটবর্তী একটি প্রণালী ব্যবহার করবে। এই প্রক্রিয়ায় কোনো টোল আরোপ করা হবে না, তবে চুক্তিতে পরিবেশগত প্রভাব, পণ্যবাহী জাহাজ ও ট্যাঙ্কারের নিরাপত্তা এবং কর্মী খরচের জন্য একটি পরিষেবা ফি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই রাজস্ব ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলেও জানানো হয়। তবে এই বিষয়েও তেহরান মাস্কাটের মধ্যে মতবিরোধ রয়েছে। এছাড়া ইরান বারবার বলেছে প্রণালীর পরিস্থিতি যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে না। মাইন অপসারণ অভিযান এবং সামুদ্রিক পরিষেবা শুল্ক আরোপ করাও মতবিরোধের বিষয়। হরমুজ নিয়ে চুক্তির বিষয়ে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, হরমুজ দিয়ে আরও জাহাজ চলাচলের বিষয়ে ইরান ও ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থগিত হয়ে যাওয়া সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। শাফিনা সুলতানা, সময় সংবাদ।
মিত্রদের কাছ থেকেই এবার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থীকে ঘিরে নিজ দলের চাপের মুখে পড়েছেন তিনি। ইরান যুদ্ধ ঘিরে তার বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। জনমত জরিপে জনপ্রিয়তা কমলেও তা মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা মনে করছেন মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য বাড়ছে রাজনৈতিক চাপ। একের পর এক ঘটনায় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের ঘটনায় শেষ পর্যন্ত অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তার প্রশাসন। আদালতে যথেষ্ট প্রমাণ না থাকায় প্রশাসন এই সিদ্ধান্ত নিলেও ট্রাম্প প্রকাশ্যে এর সমালোচনা করেন, যা স্পষ্ট বার্তা দেয় বাস্তব আইনি পরিস্থিতি ও ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের মধ্যে ব্যবধান বাড়ছে। একই সময়ে সিনেটেও ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থীকে ঘিরে আপত্তি তুলেন রিপাবলিকান দলেরই কয়েকজন প্রভাবশালী সিনেটর। শেষ পর্যন্ত সমঝোতার পথ বেছে নিতে হলেও ট্রাম্পের ইঙ্গিত বিতর্কিত এই উদ্যোগ থেকে তিনি সরে যাচ্ছেন না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে ইরান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থা ঘিরে। ট্রাম্পের দাবি তেহরান আলোচনায় আগ্রহী, তবে ইরান তা অস্বীকার করেছে। মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন নতুন কোনো সরাসরি আলোচনা এখনো নির্ধারিত হয়নি, যা ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদের সবচেয়ে নিচের দিকে, যদিও এসব জরিপকে ভুয়া বলে উড়িয়ে দিচ্ছেন ট্রাম্প। অন্যদিকে মাত্র 3 মাস পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। বিশ্লেষকদের মতে সেই ভোটই ঠিক করে দেবে ট্রাম্প রাজনৈতিক বাস্তবতাকে কতটা বদলাতে পারবেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে ডারউইনে বাংলাদেশের প্রস্তুতি। পেস আক্রমণ সামলাতে নেটে বাড়তি মনোযোগ। 7000 রানের মাইলফলক স্পর্শের অপেক্ষায় মুশফিক। সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এখন থেকে অনলাইনে আবেদন করার পর স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে এসে বায়োমেট্রিক ও তথ্য ও আঙুলের ছাপ দিয়ে পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে সুইডেনে আনুষ্ঠানিকভাবে চালু হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন কার্যক্রম। রাজধানী স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AHM আনোয়ার পাশা। সভাপতিত্ব করেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ। এখন থেকে সুইডেনে বসবাসরত বাংলাদেশিরা দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দূতাবাসে এসে বায়োমেট্রিক তথ্য ও আঙুলের ছাপ প্রদান করতে পারবেন। এরপর নির্বাচন কমিশনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হবে। এই সেবার আওতায় শুধু সুইডেন নয়, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। তবে বায়োমেট্রিক তথ্য ও আঙুলের ছাপ দেওয়ার জন্য তাদের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হতে হবে। সহজভাবে যাতে এখানকার প্রবাসী বাঙালি জাতীয় পরিচয় করতে পারে এবং বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমাদের টেকনিক্যাল বিষয় এবং অন্যান্য বিষয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সরকারি সেবা আরো সহজ ও নাগালের মধ্যে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দূতাবাসের মাধ্যমে আরো ডিজিটাল সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। তাদের কাছে ওনারা প্রাথমিকভাবে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। ক্রমান্বয়ে যেটা স্মার্ট কার্ড করতে হবে, স্মার্ট কার্ডটা আসলে তখন ওটা ডিসপ্লে করা ব্যবস্থা সবার কাছে। প্রবাসীদের মতে এতদিন জাতীয় পরিচয়পত্র করতে বাংলাদেশে যেতে হতো। নতুন এই সেবা চালু হওয়ায় সময়, খরচ ও ভোগান্তি অনেকটাই কমবে। আজকে এনআইডি কার্ড পেয়ে আমার কাছে অবশ্যই খুব ভালো লাগছে। এটা হলো আমাদের জন্য এটা বিরাট সুযোগের ব্যাপার, এবং বাংলাদেশ ইলেকশন কমিশন আমাদেরকে বাইরে আমরা যারা আছি এটা সুযোগ করে দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশের জন্য এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ডারউইনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী পেস আক্রমণ সামলাতে নেটে বাড়তি মনোযোগ দিচ্ছেন ব্যাটাররা। 21 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো অজিদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম।
এই সিরিজ দিয়ে এই দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে চান মিস্টার ডিপেন্ডেবল। এদিকে অনুশীলনে চোট পাওয়ায় প্রথম টেস্টে জশ ইংলিশের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা গোলা ছুটছেন, অবিশ্বাস্য সুইং আর ডেডলি বাউন্সারে ব্যাটারদের কাঁপিয়ে দিচ্ছেন। অস্ট্রেলিয়ান কন্ডিশনে এই পেস থ্রোয়ের চেয়ে ভয়ঙ্কর আর কি আছে? 23 বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সামনে তাই অগ্নি পরীক্ষা। কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই ডারউইনে প্রস্তুতি সেরে নিচ্ছে সফররতরা। নাহিদ রানার গতিতে স্টার্ক, কামিন্স, হ্যাজলউডকে জবাব দেওয়ার স্বপ্ন ছিল টাইগারদের, কিন্তু 150 কিলোমিটার ম্যানের ইনজুরিতে সে আশা ভেস্তে গেছে। ইনজুরিতে আছেন শরীফুল ইসলামও। এই ট্যুরে বোলিংয়ে পূর্ণ শক্তির লাইন আপ পাচ্ছে না ফিল সিমন্সের দল। অ্যাওয়ে কন্ডিশনের পরিসংখ্যানে ব্যাটিং নিয়েও খুব আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই। শক্তিমত্তা, কন্ডিশন, কম্বিনেশন সব মিলিয়ে দু দলের লড়াইটাকে অসম বললে ভুল হবে না। তবুও নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ের ঐতিহাসিক জয়ের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়ায় যাওয়া ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্পে। সেখানকার ট্রেনিং ফ্যাসিলিটিস সহ সার্বিক ব্যবস্থাপনায় মুগ্ধ সফররতরা। প্রাথমিক লক্ষ্য নর্দার্ন টেরিটরির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন ব্যাটাররা। আলাদা নজর 21 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাওয়া মুশফিকুর রহিমের ওপর। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭,০০০ রানের সামনে মুশফিক। ১৯৪ রান করতে পারলেই এই মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল। ডারউইনে 13 আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে দু দল। ম্যাকেইয়ে দ্বিতীয় ম্যাচ শুরু 22 আগস্ট। হোম সিরিজের আগে পুরোদমে দলীয় প্রস্তুতি শুরু না করলেও শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে অজিরা বুঝিয়ে দিয়েছে সিরিজটাকে হালকাভাবে নিচ্ছে না। রিহ্যাব শেষে মাঠে ফেরার অপেক্ষায় স্পিনার নেথান লায়ন। তবে প্রথম টেস্টে জশ ইংলিশকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। প্র্যাকটিসের সময় ব্যাক ইনজুরিতে পড়েছেন এই উইকেট কিপার ব্যাটার। মাকসুম আলম খান, সময় সংবাদ। পূর্ণ শক্তির দল ঘোষণা করলেও বাংলাদেশের বিপক্ষে একচেটিয়া দাপট দেখাতে পারবে না অস্ট্রেলিয়া। তাসকিন হাসানরা কঠিন সময় উপহার দেবে স্মিথ ল্যাবুশানদের, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তবে তার চিন্তার কারণ টাইগার ব্যাটিং ইউনিট, আর ওই চিন্তা বাড়িয়েছে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের হতশ্রী পারফরম্যান্স। ঘাম ঝরানো অনুশীলন, আছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পরীক্ষা। অস্ট্রেলিয়ায় কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশি ব্যাটারদের সামনে। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের ইতিহাস সেরা পেস ত্রয়ীকে সামলানো শান্ত মুশফিকরা নিজেদের ক্যারিয়ারেই হয়তো এমন কঠিন চ্যালেঞ্জে পড়েনি এর আগে কখনোই। ওই চ্যালেঞ্জ উতরাতে দলগত প্রচেষ্টার বিকল্প দেখছেন না আকরাম খান। টিমে কিন্তু আপনার 3টা পার্ট আছে, ওই 3টা পার্ট ভালো করতে হবে। একটা পার্টের কথা বললে তো হবে না, বাকি যে 2টা পার্ট আছে সেটাও কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। সবচেয়ে বিগেস্ট প্রবলেম বাংলাদেশের জন্য ব্যাটিংয়ের কনসিস্টেন্সি। কারণ এই যে রিসেন্টলি একটা আমাদের স্ট্যান্ডার্ডের নিচে আমি বলবো, জিম্বাবুয়ে যাওয়ার আগে আমাদের তো প্রত্যাশা ছিল প্রত্যেকটা ফরম্যাটেই আমরা জিতবো, বাট সেখানে গিয়ে কিন্তু আমরা 2 ফরম্যাটে হেরে যাই। তো ব্যাটিংটা মানে আপনার খুব বাজে করেছি আমরা। সো সেটা কিন্তু আমাদেরকে ওখানে ভালো করতেই হবে। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো সফররত দলই আন্ডারডগ, এই ধ্রুব সত্য অস্বীকারের সুযোগ নেই। তবুও সিরিজটা যে একপেশে হবে এমনটা মানতে নারাজ সাবেক এই টাইগার অধিনায়ক। তার দাবি তাসকিন হাসান মাহমুদরা কঠিন সময় উপহার দেবে স্বাগতিক ব্যাটারদের। আগে যেরকম অস্ট্রেলিয়া একচেটিয়া আমাদের বলারদের এগেস্টে যেভাবে ডোমিনেট করে খেলতো, এখন হয়তো সেটা পারবে না, যেহেতু আমাদের কোয়ালিটি বলার আছে। এবং সেটা কিন্তু রিসেন্টলি গত 3-4 বছর থেকে আমাদের বলাররা কিন্তু ভালো করছে, এবং দেশের মাটিতেও ভালো করছে এবং বাইরেও কিন্তু ভালো করছে। সো সেটা আমি ধরে নিলাম আমাদের বোলিং দিক দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড অনেক বেড়েছে। সেনা কান্ট্রিতে কালে ভদ্রে টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। টেস্ট মর্যাদা প্রাপ্তির 26 বছরে তাই সেখানে খেলা ম্যাচের সংখ্যা মাত্র 25টা। আর সেসব ম্যাচে টাইগারদের জয়ের সংখ্যা মাউন্ট মঙ্গানুই এখন পর্যন্ত একমাত্র সুখস্মৃতি। পরিসংখ্যানের বাস্তবতায় অস্ট্রেলিয়া সফরে ভালো করার সম্ভাবনা একেবারে ক্ষীণ। তবুও মঞ্চটা যে গুরুত্বপূর্ণ। ফলাফল যাই হোক, লড়াই করার সামর্থ্য প্রমাণে ভালো করার বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের। আমাদের কিন্তু যে রিপুটেশন একটা আছে যে আমরা দেশের বাইরে ভালো খেলতে পারি না, সেটা হয়তো একটু ওদিক দিয়ে আমরা একটু পজিটিভলি আগাতে পারবো। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
অস্ট্রেলিয়ার ট্রু উইকেটে অতিরিক্ত শট খেলার প্রবণতা থেকে দূরে থাকতে পারলে ভালো করা সম্ভব ব্যাটারদের জন্য। অজি বোলারদের ফাঁদে পা না দিয়ে নিজেদের রক্ষা করতে শিখতে হবে বলেও মনে করেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। এক্ষেত্রে দলের জুনিয়রদের জন্য মুশফিকের অভিজ্ঞতা এবং পরামর্শ হতে পারে আসল টোটকা। নিজের অভিজ্ঞতা থেকে বোলারদের জন্য পরামর্শ দিয়েছেন হান্নান। বলেন, মূল দায়িত্বটা পালন করতে হবে পেসারদেরই, তবে তার জন্য খুঁজে পেতে হবে সঠিক লেন্থ। কালে ভদ্রে যা ঘটে না তা যখন হঠাৎ করে সামনে আসে তখন ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সিরিজটা এখন তেমনই এক পরিস্থিতি তৈরি করেছে। 23 বছর আগে হয়ে যাওয়া এক সিরিজকে এখন বারবার মনে করে শান্তদের জন্য জোগাতে হচ্ছে আত্মবিশ্বাসের টোটকা। আর তার জন্য সে সময়কার সেরা ব্যাটারের চেয়ে ভালো পরামর্শদাতা আর কে বা হতে পারে? হান্নান সরকার অনুজদের জন্য দেখালেন সফলতার পথ। প্রথাগতভাবে ড্রাইভ খেলতে পছন্দ করেন বাংলাদেশের ব্যাটাররা। উপরের দিকের প্রায় সবার মধ্যেই আছে শট খেলার প্রবণতা। কন্ডিশন বিবেচনায় যা একেবারে ভুল হবে বলে মনে করেন হান্নান। তার কথা, ভালো করতে হলে কমাতে হবে সে প্রবণতা, মারার চেয়ে ছাড়ার দিকেই বেশি মনোযোগী হতে বললেন টাইগারদের। ড্রাইভিং স্লটে যে বলগুলো আছে এগুলো একটু কনসার্ন থাকা খুব জরুরি। মানে নর্মালি এই ধরনের বাউন্সি উইকেটে ড্রাইভ খেলা অলওয়েজ একটু চ্যালেঞ্জিং, যেখানে মুভমেন্টও বেশি থাকে, পাশাপাশি এক্সট্রা বাউন্স। আর সাইড শটের প্রতি একটু নজর রাখলে ভালো। বল ছাড়ার অভ্যাসটা যার ভালো, সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে। ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু একটা দুইটা 4 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা ঘটনা করতে পারে। 23 বছর আগের ডারউইন এখন আর নেই আগের মতো। এক সময় কিছুটা এশিয়ান চলের উইকেট থাকলেও এখন সেটা বদলে গেছে। টপ এন্ড টি20তে নির্বাচক হিসেবে ছিলেন হান্নান সরকার, তাই জানেন প্রতিপক্ষকে আটকাতে হলে এখানে মূল দায়িত্বটা নিতে হবে পেসারদেরকেই। তবে তার জন্য সঠিক লেন্থ খুঁজে নেওয়ার চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন তাসকিন এবাদতদের। এই কন্ডিশনে আমাদের যারা বোলিং করছে তারা কখনো খুব বেশি বল করেছে আমি বলবো না, লাইক এবাদত, খালেদ, তাসকিন যারাই আছে, ইভেন মুশফিকের কথা যদি বলি, পেস বোলারদের কথা স্পেশালি বলতে চাই, তারা আসলে এখানে হয় না যে এই ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করার আলাদা একটা এক্সপিরিয়েন্স লাগে। কোন লেন্থে করতে হবে, কোন লেন্থ থেকে কীভাবে ব্যাটসম্যানকে সেখানে বিট করতে হবে। সো ট্রেডিশনাল লেন্থ আর এই কন্ডিশনের লেন্থ কিন্তু একটু আলাদা হয়। সময়ের সেরা দলটাকেই বাংলাদেশের বিপক্ষে নির্বাচিত করেছে অস্ট্রেলিয়া, তাই ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে টাইগারদের। অজি ক্রিকেটারদের নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের শক্তির জায়গায় অবিচল থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। ট্রাভিসেরকে আটকে রাখতে পারবেন না আপনি। সে যদি 30-40 করে ফেলে কুইক করে করুক, কিন্তু তারপরেও যদি তারা উইকেটটা আমরা নিয়ে নিতে পারি, সেই রানটার বড় করতে পারবে না। সো এই জন্য আমাদের নিশ্চিতভাবে একটা প্ল্যান থাকবে। সেই প্ল্যানটা এক্সিকিউশনের যে বিষয়টা, সেটাই বলছিলাম এক্সপিরিয়েন্স। স্পিন পর্যন্ত যাওয়ার আগে যে পেস বলে রানটা করে ফেলবে, সেই পেস বোলিংয়ের আমার মনে হয় যে যারা রয়েছে তাসকিন সেখানে লিড করবে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। সো লেটস সি, আসলে হোপ ফর দ্য বেস্ট। 23 বছর আগে টেস্টগুলোকে 4 দিনে নিয়ে যাওয়াটাকেই সাফল্য হিসেবে দেখেছিল তৎকালীন ম্যানেজমেন্ট, কিন্তু হান্নানের বিশ্বাস এবার আর দিন ক্ষেপণ নয়, অজিদের চমকে দেবে শান্ত বাহিনী। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান গেমস সামনে রেখে অনুশীলনের জন্য ফেডারেশনগুলোকে আর্থিক সহায়তা দেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে মেগা ইভেন্টের পর বছরব্যাপী অনুশীলনের আওতায় আনা হবে সম্ভাবনাময় ফেডারেশনগুলোকে, জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। তাছাড়া পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর বার্ষিক ব্যয় নিশ্চিতে স্থায়ী আয়ের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আসছে সেপ্টেম্বরে জাপানের মাটিতে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের 20তম আসর। 26টি ডিসিপ্লিনে প্রায় 200-র বেশি অ্যাথলিট অংশ নেওয়ার কথা আসন্ন ইভেন্টে। এর আগে এই আসর থেকে পদক নিয়ে ফিরেছেন লাল সবুজের অ্যাথলিটরা। এবার সেই স্বপ্নের পথে বড় বাধা, সঠিক প্রস্তুতির অভাব। নানা কারণে বিলম্বিত হয়েছে প্রস্তুতি নিতে। আর্থিক সংকট বরাবরই বড় বাধা। তবে এবার সেই আক্ষেপ ঘোচানোর আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রস্তুতির সার্বিক সহযোগিতা করবে ক্রীড়া পরিষদ। যে কোনো খেলা বা কোনো প্রোগ্রাম হলে সেটা আমরা হঠাৎ করেই এই এক পাশের একটি প্র্যাকটিস সেশন বা ট্রেনিং সেশন করেই আমরা সেই জায়গায় যাই। এটা জাস্ট আমি মনে করি যে এটা অংশগ্রহণ করার জন্যই যাওয়া আর কি। বাট এটার লক্ষ্য স্থির করে যে আমি এই এশিয়ান গেমস কিংবা অলিম্পিক বা কমনওয়েলথের মতো বা সাব গেমসের মতো জায়গাতে আমি পদক চাই, এই যে লক্ষ্যটা আসলে আমরা এখনো স্থির করতে পারিনি। তা আমি মনে করি যে আমাদের ইতিমধ্যে একটি পরিকল্পনা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। তাদের সকল প্রকারের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এবং তাদের পরিবার তারা যাতে নিশ্চিন্তে
দেশের জন্য খেলতে পারে, এই জায়গাটুকু আমরা ইনশিওর করতে চাই। মতিঝিল পাড়ার ফেডারেশন নিয়ে ভিন্ন পরিকল্পনা আছে ক্রীড়া মন্ত্রণালয়ের। শুধু ইভেন্ট কেন্দ্রিক স্বল্প সময়ের প্রস্তুতি নয়, বছরব্যাপী প্রশিক্ষণের আওতায় রাখতে চান অ্যাথলিটদের। একই সঙ্গে পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর জন্য নতুন প্রজেক্ট অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এশিয়ান গেমসের পরে আমরা যে সিলেক্টিভ ইভেন্টগুলো থাকবে, যেগুলোতে আমাদের পদক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেই ইভেন্টগুলোকে আমরা সারা বছর ট্রেনিং সেশনের ভিতরে রাখবো এবং এটা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা হবে। এবং আমরা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কার্যক্রম হাতে নিয়েছেন। তা আশা করি ইনশাল্লাহ দ্রুত এই কার্যক্রমটি যদি বাস্তবায়ন হয়, তাহলে ফেডারেশনগুলো তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে, যাতে তাদের বছরব্যাপী তাদের বিভিন্ন দেশীয় বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট করার জন্য যাতে তাদের আর্থিক যেই সংকটের মুখে পড়তে হয়, সেই সংকটটা যাতে তারা কাটিয়ে উঠতে পারে। এখন পর্যন্ত এশিয়ান গেমস থেকে মোট 14টি পদক জিতেছে বাংলাদেশ। সবশেষ 2023 সালে 2টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ও পুরুষ ক্রিকেট দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই গণ অভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ, ছাত্র জনতা দ্রোহের আগুনে 24-এর এই দিনে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের। পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী শেখ হাসিনা। দুঃসহ স্মৃতি আর যন্ত্রণা নিয়ে দিন কাটছে জুলাই আহতদের। এখনও অপূর্ণ চিকিৎসা, অনুদানের পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থানের আশা। জুলাই হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো যায়নি 2 বছরেও। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে রায় কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফিরেছে গণতন্ত্র, বন্ধ হয়েছে গুম খুন। ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতন ঘটালেও 2 বছরের ব্যবধানে দলগুলোর মধ্যে বিভাজন। এবং টাকা দিলেই মিলছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে মেম্বার ও চেয়ারম্যানদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ, বঞ্চিত প্রকৃত ভাতাভোগীরা। এই ছিল ভোরের সময়, এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ মনির আপনাকে। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।